দিগন্ত বেলার প্রেম আন্দোলন লেখিকা আফরোজা আশা পর্ব ২৬। বাইরে আয়। কান থেকে ফোন নামিয়ে ঘুমন্ত চোখ জোড়া মৃদু খুলে ফোনের স্ক্রিনের দিকে রাখল দিগন্ত। রাত ৩:৪৭ বাজে। ফোনটা আবার কানে চেপে ক্যারক্যার গলায় বলল, ঘুমাচ্ছি, এখন কোথাও যাব না। অপর পাশ থেকে রায়হানের অস্থির চিত্তের স্বর ভেসে এলো, তোর বাড়ির সামনে আছি শালা, মশা কামড়াচ্ছে, দ্রুত আয়। শুনল দিগন্ত লাইন বিচ্ছিন্ন করে দিয়ে আরেকটু আয়েশ করে চোখ বুজে পড়ে রইল সেভাবেই। কিছুক্ষণ আগেই দু চোখের পাতা এক করেছিল, কাঁচা ঘুম ভাঙায় চোখের শিরা উপশিরা টনটন করছে, চোখ আবারও লেগে আসতে চাইছে। চল চট্টগ্রাম যাব। মাত্র এসে দাঁড়িয়েছে দিগন্ত, এত রাতে ওকে ঘুম থেকে ডেকে এনে মশকরা করছে রায়হান। ওর কথা শুনে চোখ কুঁচকে বলে উঠল, ফাজলামো লাগাইছিস? রাতে কি কিছু গিলেছিস? রায়হান তড়িঘড়ি করে বলল, আগে চল, যেতে যেতে বলছি সব। বেজায় বিরক্ত হলো দিগন্ত। খিটখিটে চিটে মেজাজ নিয়ে চড়াও হলো রায়হানের উপর। এত রাতে এসবের মানে কি রায়হান? চট্টগ্রাম কি করতে যাবি? আরও ম্যাড শালা। ঘুম ভাঙিয়ে ডেকেছিস এসব নাটক শোনার জন্য? অসহায় হলো রায়হান, মন ছটফট করছে, দিগন্তকে সব বলতে চায়, কিন্তু কিভাবে কি বলবে বুঝে উঠতে পারছে না। সব শোনার পর দিগন্তের রিয়াকশনই বা কী হবে, এসব ভাবলেই হাত পা ঠান্ডা হয়ে আসছে ওর। একটা চাপা ঢোক গেলে দূর দূর মনে বলল, চট্টগ্রামে যাওয়ার পথে একটা অচেনা মেয়ের সাথে আমার বিয়ে হয়েছিল। রায়হানের পুরো কথাটা দিগন্তের কানে পৌঁছানো মাত্র ঠোঁট এলিয়ে হাসল কিঞ্চিত, যা রায়হানের দৃষ্টিগোচর রয়ে গেল। দিগন্ত কিছুটা অবাক হওয়ার ভান ধরে গমগমে গলায় প্রশ্ন ছুড়ল, কি বলছিস? রায়হান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মিনমিনে গলায় সেদিনের সব কিছু একে একে খুলে বলতে শুরু করলো। দিগন্ত দুহাত বুকে চেপে একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শুনল সব। রায়হান নিজের কথা শেষ করে এক বিশাল শ্বাস ফেলল। বড় যুদ্ধে এসে জয়ী হয়েছে ও। এত কথা বলল, অথচ দিগন্ত টু শব্দটিও করেনি। ভ্রু কুঞ্চিত করে ওর মুখের দিকে তাকালো রায়হান। দিগন্ত একদম শান্ত চোখে তাকিয়ে আছে কালো মেঘে ঢাকা আকাশের দিকে। রায়হান ওর ঘাড়ে মৃদু ধাক্কা দিয়ে বলল, কিরে, শুনলি কিছু? এতক্ষণ থেকে কত কিছু বকবক করলাম, কিছু বলছিস না যে? চল, এখনই বের হব। দিগন্ত আরও কিছুক্ষণ সেভাবেই আকাশের দিকে চেয়ে রইল। অতপর নীরবতা ভেঙে ঠান্ডা স্বরে বলল, এই কথাগুলো সেদিন বলিসনি কেন? আচানক রায়হান নিজের ছটফটে মনোভাব দমিয়ে নিল। একইভাবে আকাশপানে চেয়ে নিরস গলায় বলল, আমাকে ভুল বুঝিস না। সেদিন বারবার জিজ্ঞেস করেছিলাম, কিছু বলিসনি তুই। আমি কি করব বুঝতে পারছিলাম না। দিগন্ত তাচ্ছিলে একটা হাসি দিয়ে বলল, আমার জীবনে সব কথা তুই আর মনি জানিস। তোর উপর আমার ট্রাস্ট লেভেল কতটা হাই তা তো তুই জানিস রায়হান। অথচ তোর জীবনের এত বড় ঘটনা আমার থেকে চেপে গেলি। বিশ্বাস করিস না আমায়, তাই না? রায়হান ঝট করে ঘাড় ফিরিয়ে দিগন্তের দিকে তাকালো। তড়িঘড়ি করে ওর কাঁধে হাত রেখে বলল, এভাবে বলিস না। তোর আমার সম্পর্ক এতটা ঠুনকো না দিগন্ত। আমি জানি আমার কথাগুলো শুনে তুই আমাকে স্বার্থপর ভাবছিস। হয়তো ভাবছিস দিশার জন্য আমি তোর কাছে এগুলো গোপন করে গিয়েছি। কিন্তু বিশ্বাস কর ভাই, সেই মুহূর্তে আমার মাথা পুরো ফাঁকা হয়ে গিয়েছিল। এমন পরিস্থিতির শিকার হব তা আমি কখনো ভাবিনি। কি থেকে কি করেছি নিজেও বুঝতে পারিনি। আর রইল তোকে বিশ্বাস করার কথা। তাহলে দেখ, এই কথাগুলো কিন্তু দেরিতে হলেও সবার আগে তোকেই জানিয়েছি। দিগন্ত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর একবারও মনে হয়নি তুই না বললেও খবর আমার কাছে ঠিক চলে আসবে? এটা তো তোর ভালো করেই জানা আছে রায়হান। যে কথাগুলো তোর কাছ থেকে জানার কথা ছিল সেগুলো অন্য কেউ জানালে আমি কতটা হার্ট হতে পারি, এটাও আসেনি তোর মাথায়? নিজের বোকামিতে স্তব্ধ হয়ে বসে রইল রায়হান। অপরাধীর মতো মুখ বানিয়ে বলল, আমাকে ভুল বুঝিস না দোস্ত। আমি সত্যি ট্রমাটাইজড হয়ে গিয়েছিলাম। সেই মেয়েটার সাথে অন্যায় করেছি, মেয়েটাকে সেভাবে ফেলে। কথার মাঝে কিছু একটা মনে পড়তেই চোখ বড় বড় করে দিগন্তের দিকে চাইল রায়হান। কণ্ঠে মাত্রারিক্ত উদ্বিগ্নতা ঢেলে জিজ্ঞেস করলো, তার মানে তুই আগে থেকেই জানতিস? দিগন্ত রেশপূর্ণ গলায় বলল, হারামজাদা, শালা আবার প্রশ্ন করছিস? রায়হান চোখ জোড়া চকচক করে উঠল। দিগন্তের এক হাত টেনে ধরে আমোদিত গলায় বলল, চল তাহলে চট্টগ্রাম যাই। ঝটকা মেরে রায়হানের হাত সরিয়ে দিল দিগন্ত। বিরক্তিমাখা কণ্ঠে বলল, সেখানে গিয়ে কি করবি? ওই মেয়েটাকে খুঁজবো। কোন মেয়ে? আরে আমার বউ বলতে গিয়েও আটকে গেল রায়হান। বউ তো মানেনি, বিয়েটাও মানেনি। জোর করে বিয়ে দিলেই বিয়ে হয়ে যায় নাকি? তাছাড়া ও তো মন দিয়েছিল এক শ্যামনারীতে, দিশাকে পছন্দ করেছিল। কিন্তু এত সবের মাঝে ওর খেয়ালে একবারও দিশা আসেনি।
খারাপ লাগেনি দিশার জন্য, মনের কোথাও কষ্ট পায়নি সে। বরং সেদিনের পর থেকে প্রতিটা মুহূর্তে ভেতরে ভেতরে অনুভব করে ও একটা মেয়ের সাথে অন্যায় করেছে। সেই অচেনা মেয়েটার জন্য চিন্তিত হয়। মেয়েটা সে সময়ের পরিস্থিতি মাথাচাড়া দিলে ওর অন্তরের কোথাও যেন চিনচিনে ব্যথা অনুভব করে। নিজের কাছে নিজে লজ্জিত হয় নিজের কাজের জন্য। রায়হানের দিক থেকে চোখ ঘুরিয়ে চুলে হাত চালালো দিগন্ত। ভারী স্বরে বলল, কথা শেষ না করে থেমে গেলি কেন? রায়হান ভার হয়ে আসা গলায় বলে, কি করা উচিত আমার? স্টিল নাও আই লাভ দিশা, কিন্তু আমার ঘাড়ে অন্য আরেকজনের দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে। দিগন্ত একটা বড় শ্বাস ফেলে বলতে শুরু করলো, জানিস, যখন থেকে বুঝলাম বেলা নামের ওই ছোট্ট মেয়েটার কাছে আমার মন বাঁধা পড়ে গিয়েছে, তখন থেকে আজ পর্যন্ত একটা মুহূর্ত ওকে আমি আর মন মস্তিষ্ক থেকে বের করতে পারিনি। প্রথম দিকে খুব চেষ্টা করেছিলাম এসবে না জড়ানোর, তার জন্য যা যা করেছি তার সাক্ষী তুই নিজেই। রায়হান মাথা নাড়িয়ে সায় জানালো, ও জানে সব, জানবে নাই বা কেন? বেলার জন্য করা দিগন্তের প্রত্যেকটা পাগলামোর নিজ চোখে দেখে রায়হান। ওর বয়সের তুলনায় দ্বিগুণ কম বয়সী বেলার প্রতি দুর্বল না হওয়ার জন্য নিজেকে কত শত আঘাত করেছে। ওর থেকে দূরে থাকার জন্য সারাদিন আড্ডা, গুন্ডাবাজি, বখাটাদের মতো ঘুরে ফিরে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেছে। একটা উজ্জ্বল ভবিষ্যৎ নিজ হাতে অন্ধকারে তলিয়ে দিয়েছে। তাও পারেনি বেলার প্রতি নিজের অনুভূতি কমাতে। বরং দিনকে দিন পাগলামো বেড়েছে। সেই সাথে বেড়েছে বেলার প্রতি দিগন্তের না বলা ভালোবাসা। বেলাকে এক পলক দেখার জন্য হলেও কোনো কাজের টালবাহানায় রোজ ওর স্কুলের দিকে গিয়েছে দিগন্ত। এত সবের একমাত্র সাক্ষী রায়হান নিজেই। দিগন্ত মেঘে ঢাকা কালো আকাশের দিকে চেয়ে পুনরায় বলতে থাকে, না দেখে ওকে সর্বক্ষণ অনুভব করি, এই যে এখানে তোর সাথে কথা বলছি, অথচ চোখের সামনে ভাসছে ওর স্নিগ্ধপরীর ন্যায় চেহারা। সারা মস্তিষ্ক জুড়ে ওর খেয়াল, মনসা পেটে পুরোটা জুড়ে ওর বিচরণ। ওর কণ্ঠস্বর আমার কানে বাজে সর্বদা। পুরো বেলাটাই আমার মাঝে বসবাস করছে। ও আমার কাছে নেই, ওকে স্পর্শ করিনি, ছুঁইনি, কিন্তু এসবের জন্য আমার অন্তর একদম জ্বলে না। না ওকে আমার মনে দুটো কথা বলেছি, আর নাইবা খুব একটা ওর কাছাকাছি গিয়েছি। তবু আমার সর্বতে ওর অস্তিত্ব বিরাজ করছে ভয়ঙ্করভাবে। খুব করে অনুভব করি ওকে। যখন অনুভব করি তখন পুরো হৃদয়ে এক পশলা ঠান্ডা বৃষ্টির মতো প্রশান্তি পাই। মনে রাগ আসে না, হৃদয় পড়ে না, শুধু ওকে নিয়ে ভাবতেই ভালো লাগে। ওর চোখের চাহনি দেখলেই বুঝে যায় ওর মন মানসিকতা কেমন চলছে। ও না বললেও কিভাবে যেন বুঝে যায় এখন এটাই বলতে পারে, এটাই বলতে চাই। অন্য কারো জন্য ওর চোখে একটু পানি এলে আমার অন্তর জ্বলে, জ্বলে পড়ে ছাই হই। কিন্তু আমার জন্য ওর চোখে পানি দেখলে প্রশান্তি পাই। ও ব্যথা পেলে আমার নিজেকে পাগল পাগল লাগে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ভেতরে কেমন যে একটা অস্থিরতা কাজ করে। এগুলোকে কি নামে ডাকে জানি না, জানতেও চাই না। যার যা ইচ্ছে তাই বলুক, কিন্তু দিগন্ত তালুকদার যে নারীকে এত অনুভব করেছে, সম্পূর্ণ জ্ঞান থাকা পর্যন্ত সেই নারী যেন অন্য কারো হতে না পারে, তার সম্ভাব্য সব চেষ্টা করবে। বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা। সেই আকাশপানে চেয়েই এতটা কথা একেবারে বলে থামল দিগন্ত। বলা শেষ করে রায়হানের দিকে চোখ ঘুরিয়ে আচানক প্রশ্ন করল, এর একটাও আজ পর্যন্ত তুই দিশার জন্য করেছিস? রায়হান চূড়ান্ত বিস্ময় নিয়ে দিগন্তের বলা এক একটা কথা শুনছিল। একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল ও। দিগন্তের প্রশ্নে ধ্যান ভাঙল, দুপাশে মাথা নাড়িয়ে সহসা না জানালো। তা দেখে ম্লান হাসল দিগন্ত। পুনরায় বলল, দিশাকে ভালোবাসিস বললি, তাহলে তোর কাছে ভালোবাসার সংজ্ঞা কী? রায়হান কিছুটা ভেবে জবাব দিল, ভালো লাগে দিশাকে, ওকে সামনে দেখলেই মুগ্ধ হই, কিন্তু ওকে তো কখনো অনুভব করিনি। সামনে থাকলে দেখতে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে, কিন্তু না থাকলে ওর কথা স্মরণে আসে না কখনোই। ভালো লাগার ভালোবাসা এক না রায়হান। কি বলতে চাইছিস? আমি দিশাকে ভালোবাসি না? হুম, ভালোবাসলেই সবসময় ভালোবাসার মানুষের উপস্থিতি লাগে না। তুই কোনো কালেই দিশাকে ভালোবাসিসনি। দিশার জন্য আজ পর্যন্ত তোর কোনো পাগলামি আমি দেখিনি। ওর প্রতি তোর কোনো উইকনেস আমার চোখে লাগেনি। শুধু দিশাকে সামনে দেখেছিস আর মুখে বলেছিস ভালোবাসি। আদতেও কি এটা ভালোবাসা? এটা তোর মোহ। পছন্দ করিস দিশাকে, তবে ভালোবাসা না। ফ্যালফ্যাল করে দিগন্তের কথা শুনছে রায়হান। মাথায় ঘুরপাক খাচ্ছে হাজারো প্রশ্ন। নিজের মুখ থেকে বের হওয়া কথা নিয়ে দ্বন্দ্ব চলছে মনে। সেই সাথে চলছে অচেনা সেই মেয়েটার জন্য চিন্তা। মাথায় হাত রেখে গভীর ভাবনায় ডুবেছে ও। আকাশটা আজ একটু বেশি কালো, চাঁদ নেই, তারা নেই, চারদিক নিঝুম, চারিদিকে ঢেউ খাচ্ছে নিঃশব্দ এক বন নির্জনতা।
মাটির কাঁচা রাস্তার পাশে একটা কালো মার্সিডিজ দাঁড়িয়ে, দুহাত পেছনের দিকে ছড়িয়ে দিয়ে একটু হেলান দিয়ে গাড়ির ছাদে আরামে বসে আছে ফাহাদ। গাঢ় নীল টি শার্ট, ধূসর ট্রাউজার পরিহিত ফাহাদের দৃষ্টি তাক করে একদিকেই, কিছুটা দূরে উঁচু বাড়িটার একটা রুমের দিকে। বাড়ির পেছনের দিকে থাকায় এত রাতে মানুষকে দেখতে পাবে না খুব একটা। আধার রাতের মাঝে একাকী গাড়ির উপর বসে একধানে রুমের খোলা জানালাটার দিকে তাকিয়ে আছে ও। একবার চাইছে গিয়ে জানালার ধারে দাঁড়াবে, মেয়েটাকে চোখ জুড়িয়ে খানিকক্ষণ দেখে চলে আসবে। পরক্ষণে নিজের অবাঞ্ছিত চাওয়াকে সংযত করছে। এখন একটা মেয়ের জন্য ফাহাদ দেওয়ান বেলকনি টপকাবে নাকি? পকেট হাতড়িয়ে একটা ছবি বের করলো। জল হাস্যজ্জ্বল একটা মিষ্টি চেহারা চোখের সামনে ভেসে উঠল। সেটা দেখে ফাহাদের ওষ্ঠপুটে মুচকি হাসির ছড়াছড়ি হলো। ছবি থেকে চোখ সরিয়ে পুনরায় দৃষ্টি ফেলল বেলকনির ওপারে খোলা রাখা জানালায়। বিড়বিড়িয়ে বলল, আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে চাঁদ। ইউ উইল বি মাই কুইন, বেলা পাটোয়ারি, অ্যান্ড আই অ্যাম ডেসপারেটলি ওয়েটিং ফর দ্যাট ডে।